আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যখনই কিছু বেশ কিছু আর কি সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, তার ভিতরে 15-16 জন বর্তমানে সার্ভিং কর্মকর্তা যারা এখনো চাকুরিরত রয়েছেন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন, তখন থেকেই নানা রকমের গুজব ডালপালা মেলতে থাকে। দেশে বিদেশে অনেকেই বলতে থাকেন এটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে, অনেকে বলেন অতি বিপ্লবী কর্মকাণ্ড, এবং এমন কথাও বাতাসে ভাসতে থাকে যে একটি সামরিক অভ্যুত্থান অত্যাসন্ন। এবং জেনারেল ওয়াকার এরকম একটি ঘটনা যে জেনারেলদেরকে বা সামরিক অন্যান্য কর্মকর্তাদেরকে উনি বাঁচাবেন এই জন্যই উনি অনেক তৎপর ছিলেন, কিন্তু অবশেষে যখন হলো না তখন উনি নাকি অনেক রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ক্ষমতা গ্রহণের জন্য। তো কালকে 11ই অক্টোবর যখন সেনা সদর থেকে অ্যাডজুটেন্ট জেনারেল বাংলাদেশ আর্মির মোহাম্মদ হাকিমুজ্জামান একটি প্রেস ব্রিফিং করেন, তাতে অনেক রকম ধোঁয়াশা কেটে যায় এবং আর্মি তাদের অবস্থানটি পরিষ্কার করে এবং ডিজিএফআই বলে যে গোয়েন্দা সংস্থাটি রয়েছে তার থেকে নিজেদেরকে ডিস্টেন্স করে ফেলে এবং তারা বলে যে যদিও মোরালে একটু আঘাত আসছে এরকম বেশ কিছু জেনারেলের চলে যাওয়ার পরে, মানে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে, কিন্তু তারা মানে তার ইনস্টিটিউশন মানে মিলিটারি ইনসাফ এবং ন্যায় বিচারের পক্ষে থাকবে। ইনসাফ কথাটি এখানে খুব তাৎপর্যপূর্ণ। ইনসাফ শব্দটি আমরা আসলে এরকম সেটিংয়ে, পার্টিকুলার মিলিটারি সেটিংয়ে, ইভেন সিভিলিয়ান ব্যুরোক্রেসিতেও ইনসাফ শব্দটি আমরা ব্যবহৃত হতে আগে শুনি নাই। তো এটা হয়তো না, নিশ্চিতভাবেই 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকেই এই মেজর জেনারেল হাকিমুজ্জামান সাহেব এই কথাটি বলেছেন। এবং এখন যে দেশে একটি পরিবর্তিত পরিস্থিতি, যে এই ইনসাফ শব্দটি সেটার একটা ইন্ডিকেট করে। কারণ আমরা দেখেছি এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র এবং ইনকিলাব মঞ্চ বা যারাই এরকম ছাত্ররা সরাসরি মাঠে সম্মুখ সমরে ছিলেন, এই তাদের মুখে এইসব ইনকিলাব, ইনসাফ এইসব শব্দগুলি ব্যবহৃত হচ্ছে। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসছি। তো উনি এইসব অভ্যুত্থানের ডালাপালা কেটে ফেললেন এবং যারা এইসব গুজব বা ছড়াচ্ছিল, প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, তাদের আশায় পানি ঢেলে দিলেন। উনি খুব পরিষ্কারভাবে বললেন যে এটা আর্মির দায় নয়, ডিজিএফআই সরাসরি রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে এবং তার আর্মির পক্ষে এটা ডিটেক্ট করা সম্ভবপর ছিল না এবং তারা শেখ হাসিনার নির্দেশেই এরকম কাজগুলো করতো বা তখনকার রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে এরকম কাজগুলো করতো, এমনটি তার কথাবার্তা থেকে খুব পরিষ্কার হয়ে ওঠে। এবং উনি সেটা বলেন যে এখানে তারা কোনো রকম এগুলো বরদাস্ত করবেন না, এই ধরনের অপকর্ম। এখন কি প্রক্রিয়ায় তাদের চাকরিচ্যুতি করা হবে নাকি তাদের বেসামরিক পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে সেটা অন্য বিষয়, বাট 15 জন লোককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এটা এরকমটি কোনো একটা বেসামরিক কোর্টের নির্দেশের পরে এমনটি আর হয়নি। কিছু আইনগত বাধা রয়েছে সামরিক আদালতে তাদের বিচারের ক্ষেত্রে, সেগুলো হয়তো সর্ট আউট হয়ে যাবে। আমরা এই সুযোগে সেনাবাহিনীকে একটি স্যালুট জানাতেই পারি এবং এর সাথে ভুলে যাওয়ার আগেই স্যালুট জানানো উচিত গুম কমিশনের নাবিলা ইদ্রিস এবং আইসিটির যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব। ওনারা অসাধারণ কাজ করেছেন এবং অভূতপূর্ব সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করেছেন। তো দুঃখের বিষয় হচ্ছে এদের ভিতরে একজন, এই যে সেনা কর্মকর্তাদের ভিতরে একজন বড় অভিযুক্ত কবির, মেজর জেনারেল কবির, যিনি ছিলেন শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি ছিলেন এক সময়, উনি মানে অসমর্থিত সূত্র বলছে উনি তামাবিল সীমান্ত দিয়ে
ইন্ডিয়া অলরেডি পালিয়ে গেছেন। উনি বিভিন্ন বুধবারেও মিটিংয়ে ছিলেন, কিন্তু উনি পরে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এটি অবশ্য সেনাবাহিনী ডিনাইও করেন নাই এবং কনফার্মও করে নাই, এবং এটা সরকারের ক্ষেত্রেও, সরকার বলতে যেই ডিপার্টমেন্ট এটা ডিল করার কথা তাদের ক্ষেত্রেও এখানে তেমন কিছু বলা নেই। এদিকে প্রসঙ্গত শফিক উল আলম, যিনি আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, উনি বলেছেন যে এই শত শত যে আরেকটি গুজব রয়েছে যে আরো অনেক মিলিটারি অফিসারকে বিরুদ্ধে, মিলিটারি অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে। উনি এই রুমারকেও উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন এরকম কোনো পরিকল্পনা উনি কথা বলে জেনেছেন যে আইসিটি নেই। এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে আসলে সেনাবাহিনীর এই 23-24 জন লোকের জন্য পুরো সেনাবাহিনীকে দায়ী করা যায় না, এবং পুরো সেনাবাহিনী দায় নেবেও না। আর ডিজিএফআই টাইপের প্রতিষ্ঠানের, ডিজিএফআই এর একটি আমূল সংস্কার প্রয়োজন। তারা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছেন এবং তারা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছেন। আমাদের কোনো অন্যায় অবৈধ আদেশ মানতে কোনো সরকারি বেসরকারি, মানে সরকারি বা কর্মকর্তা বা সামরিক কর্মকর্তারা বাধ্য নন। তো এখানে তারা একটা অন্যায় করতে বলবে, গুম করতে বলবে, খুন করতে বলবে, এখানে ডিজিএফআই তাই করে যাবে। এটা তো পুনরাবৃত্তি যাতে না হয় এই জন্য একটি সংস্কার প্রয়োজন ডিজিএফআই প্রতিষ্ঠান। এবং তার সাথে এটাও বলা দরকার যে ডিজিএফআই এর আরো কর্মকাণ্ড যা রয়েছে সেগুলো ভালো মতো দেখতে হবে। পূর্ববর্তী ও নানা সরকার ডিজিএফআই কে এরকম গুমখুনে ব্যবহার করে নাই, কিন্তু রাজনৈতিক ভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং তারাও নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছে। এবং এটা সেনা সদর বা আর্মি চিফের অ্যাপারেন্টলি আর কি অগোচরই হয়েছে। তো এটা আর হতে না হওয়া, মানে হতে দেওয়া যাবে না এটা, মানে আর কবির আহমেদ যদি পালিয়েই থাকেন, জেনারেল কবির, সেটাও একটা সুষ্ঠু তদন্ত দরকার। ডিজিএফআই গুম খুন করে তারা শান্তি পায় নাই, তারা এই এভিডেন্স, আয়না ঘরের এভিডেন্স মোছার ব্যাপারেও তারা খুবই সচেষ্ট ছিল এবং বিভিন্নভাবে মানে প্রধান উপদেষ্টাকরা ভিজিট করার আগ পর্যন্ত তারা অনেক রকম ভাবে যে আয়নাঘর বলে কিছু ছিল কি ছিল না নিয়ে মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি, মানে দ্বিধার সৃষ্টি হয়েছিল। কারণ এভিডেন্সগুলো মুছে দেওয়া হচ্ছিল, তারা জয়েন্ট ইন্টারোগেশন ইত্যাদি বিভিন্ন নামগুলো ব্যবহার করে এই আসল দিক থেকে ঘোরানোর চেষ্টা করেছিলেন। অবশেষে তারা সফল হয়নি। পাপ ঢাকাটা খুব কঠিন বিষয়। তো আমরা চাই যেসব সামরিক কর্মকর্তা আছেন, মানে হেফাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে বিচার করা হোক। তাদের বিচার করে তাদেরকে দোষী পাওয়া গেলে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। এবং হাসিনা এবং অন্যান্যরা যারা এই এই মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে অভিযুক্ত হয়েছেন, মানবাধিকার লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত হয়েছেন, তাদেরকেও কঠিন শাস্তির ব্যবস্থা আনতে হবে। এটা আশা করি সেদিকে আইসিটি করবে। আইসিটি এখন পর্যন্ত যতটুকু কার্যকলাপ চালিয়েছে, গুম কমিশন যতটুকু কার্যকলাপ চালিয়েছে, সেটা প্রশংসনীয়।